নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিহারে দশমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতিশ কুমার। রেকর্ড। এবার জেডিইউ পেয়েছে 101টা আসনে লড়াই করে 85টা, বিজেপি পেয়েছে 101টা আসনে লড়াই করে 89টা। 2020 সালে জেডিইউ পেয়েছিল মাত্র 43টা আসন, কিন্তু 43টা আসন পেলেও জেডিইউ এর হাতে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর ছিল, অর্থ দপ্তর ছিল বিজেপির হাতে। এবার সেই রীতির একটু পরিবর্তন হলো। 20 বছর স্বরাষ্ট্রমন্ত্রী থাকার পর নীতিশ কুমার স্বরাষ্ট্র দপ্তরটা উপমুখ্যমন্ত্রী বিজেপির নেতা সম্রাট চৌধুরীর হাতে তুলে দিয়েছেন। আবার দীর্ঘদিন অর্থমন্ত্রক বিজেপি সামলেছে, সেই অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছে জেডিইউ। অর্থাৎ এটা একটা বড় পরিবর্তন। স্বরাষ্ট্রমন্ত্রক খুব গুরুত্বপূর্ণ, অর্থমন্ত্রকও খুব গুরুত্বপূর্ণ। দুই শরিক এবার নিজেদের মধ্যে দপ্তরের অদল বদল করলো। তাহলে 20 বছর বাদে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব বিজেপি পেল, আর 20 বছর বাদে অর্থমন্ত্রকের দায়িত্ব জেডিইউ পেল। এটা আমাদের পড়োশী বিহারের একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। আর যাকে নিয়ে আমরা সবসময় চর্চা করি, যিনি নিয়মিত ট্রুথ সোশ্যালে নানাবিধ পোস্ট করেন, সে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র, কমিউনিস্ট মেয়র জোরহান মামদানির একটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। তাদের দুজনের হাসি মুখের ছবিও সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটাও আবার খুবই তাৎপর্যপূর্ণ। যদিও বিহারের নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজনৈতিক বিষয় তো আমরা আলোচনা করি। আমার মনে হলো এটাও খুব একটা বড় ডেভেলপমেন্ট। দেখুন, নির্বাচনের আগে অনেকে অনেক রকম কথা বলেন, তখন সবার রক্ত গরম থাকে। ভোটারদের প্রভাবিত করবার জন্য, নিজের দলের প্রার্থীদের সমর্থনে ভোটটা নিশ্চিত করার জন্য প্রচারের সময় রাজনৈতিক নেতা নেত্রীরা অনেক কথা বলেন, কিন্তু যখন প্রশাসন চালানোর বিষয়টা আসে তখন একটা সার্বিক ঐক্যমত্য গড়ে ওঠে। ব্যতিক্রম আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, যেখানে 365 দিনই শাসক ও বিরোধী দল ইলেকশন মোডে থাকে। বিরোধীদের কোনো ওই সরকারি বৈঠকে ডাকা হয় না, কোনো সরকারি প্রকল্পের উদ্বোধনে তারা ডাক পান না, মুখ্যমন্ত্রীর জেলা সফরে তারা ডাক পান না, প্রশাসনিক বৈঠকে তারা ডাক পান না। সবকিছু মুখ্যমন্ত্রী একার হাতে করেন। বিরোধীদের কথা ছেড়ে দিন, তার মন্ত্রীদের কোনো গুরুত্ব আছে নাকি তার কাছে? গুটি কয়েক বাছাই করা আমলা, কিছু উপদেষ্টা, তারাই কিন্তু সরকারটা চালান। মন্ত্রীরা ওই আছে, তাদেরকে যা করতে বলা হয় 14 তলা থেকে, তারা একদম ডটেড লাইনে সেটাই করে। কোনো আগবাড়িয়ে কোনো পরিকল্পনা, কোনো ইউনিক থিঙ্কিং এইসব করলে পরেই চাকরিটা চলে যাবে। মুখ্যমন্ত্রী বিশ্বাসই করেন না তার কোনো সহকর্মী নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারে। নতুন কোনো চিন্তা ভাবনা হলে একমাত্র তার মস্তিষ্ক থেকে তার জন্ম হবে, সেই চিন্তা ভাবনার জন্ম হবে। অন্য কেউ একটা ভালো আইডিয়া ফ্লোট করলেও সেটাকে মুখ্যমন্ত্রী গ্রহণ করবেন না। বলবেন, তুমি কি এটা ভালো বোঝো, আমার থেকে এটা ভালো বোঝো? তুমি কি পর্যটন আমার থেকে ভালো বোঝো? তুমি কি স্বাস্থ্য আমার থেকে ভালো বোঝো? কেউ ওনার থেকে কিছু ভালো বোঝেন না। তিনি সব কিছু সবার থেকে ভালো বোঝেন। এটা বাস্তব, এটা আমাদের মেনে নিতে হচ্ছে। কিন্তু সমস্যা কি জানেন? মেনে তো মানুষ 15 বছর ধরে নিয়েছে। হীরক রানীর অনেক কিছু, আর কি মানবে? তার মানে এই নয় যে দিদিমণির জনভিত্তি নেই। তার সংখ্যালঘুরা আছেন, তার বেনিফিশিয়ারি আছে, তাদের নিয়ে একটা সলিড ভোট ব্যাংক তিনি 40% উপরে করেছেন এখনো অব্দি। আমি
সংখ্যালঘুদের আমি একটা আমার ধারণা, এবার সীমাঞ্চলে যেভাবে এনডিএ জিতেছে বিহারে, এবং সংখ্যালঘুরা যেভাবে মহাগঠবন্ধনের প্রার্থীদের ভোট দেয়নি, মিমকে, আসাউদ্দিন ওয়াসির মিমকে মহাগঠবন্ধন বলেছিল বিজেপির বি টিম। সেই বিজেপির বি টিমকে যদি মহাগঠবন্ধনের প্রার্থীর থেকে বেশি ভোট দেয় ধর্মীয় সংখ্যালঘুরা, মুসলমানরা, তাহলে বুঝতে হবে যে তাদের মনোভাবের পরিবর্তন হয়েছে। সীমাঞ্চলে 24টা আসনের মধ্যে 14টা এনডিএ পেয়েছে। মহাগঠবন্ধন শোচনীয় ফল করেছে, মিম পেয়েছে 5টা। তাহলে রাজমহল পাহাড়ের ওপারে যদি এই প্রবণতা হয়, তাহলে এপারে হবে না কেন? এপারে হবে না কেন? সাগর দিঘিতে তো হয়েছিল। এই সংখ্যালঘুদের নানা রকম টুপি টাপা দেওয়া, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, সংখ্যালঘু স্ট্রংম্যানদের মদত দেওয়া, কিছু স্কলারশিপ, এতেই দিদিমণি ভাবেন তিনি বিশাল কাজ করেছেন সংখ্যালঘুদের। দিদিমণির কি বলবো আর কি, অভিভাবকই তো বলেন অমর্ত্য সেন, তার প্রতিটি ট্রাস্ট এবং আরো কিছু প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের অবস্থা সরজমিনে খতিয়ে দেখে যে রিপোর্ট দিয়েছে না, তাতে দিদিমণির উৎফুল্ল হওয়ার তো কোনো কারণই নেই, বরঞ্চ তার লজ্জা হওয়া উচিত। এতটার সংখ্যালঘু দরদ, সংখ্যালঘুদের জীবনের মান উন্নয়নের জন্য কার্যকরী পদক্ষেপ তিনি যা করেছেন সেটা যৎ সামান্য। সংখ্যালঘুরা বোঝেন এটা। তারা একটা জিনিস বুঝে গেছেন যে বিজেপি সিস্টেম অফ গভর্নেন্স ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। তারা যদি মেন স্ট্রিমের বাইরে থাকতে চান সেটা তাদের বিষয়, ক্ষতিটা তাদের। ভারতবর্ষে কোথাও দাঙ্গা হচ্ছে না, বিজেপি শাসিত রাজ্যেও দাঙ্গা হচ্ছে না। বিহার প্রমাণ করলো যে বিজেপির জুজু দেখিয়ে সবসময় কাজে দেয় না, এবং সংখ্যালঘুরা মহাগঠবন্ধনকে প্রত্যাখ্যান করেছে। দেখুন, এখানে দিদিমণি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য গম্ভীরাস্ত্র প্রতিদিন ফেলছেন। যাদের ভোটে আপনি জিতছেন, সাফল্য পেয়েছেন, তাদের মন্ত্রিসভায় কি রিপ্রেজেন্টেশন বলুন তো? আমি ফিরাদ হাকিম হচ্ছে আপনার ভাই, ওনার বাড়ি আপনার বাড়ি 1.5 কিলোমিটারের মধ্যে। আর ফিরাদ হাকিম এবিএ গনি খান চৌধুরী নয়, আব্দুল সাত্তার নন, জয়নাল আবেদিন নয়। তিনি বাংলার সংখ্যালঘুদের রিপ্রেজেন্ট করেন না, তিনি একটা অংশের রিপ্রেজেন্ট করেন। সেই জন্য মালদা মুর্শিদাবাদে ফিরাদ হাকিমকে সংখ্যালঘুরাই চায় না। তাহলে মন্ত্রিসভায় সংখ্যালঘুদের কি রিপ্রেজেন্টেশন? ওই ববি হাকিম আছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী আছেন, লাইব্রেরি দপ্তরে 8 কোটি টাকা বাজেট, আর দু একটা ইনসিগনিফিকেন্ট দপ্তরে সংখ্যালঘুরা আছেন। আর তাদের 100টার মধ্যে 91টা ভোট পেয়ে দিদিমণি মুখ্যমন্ত্রী হবেন, আর তাদেরকে কোনো ভালো মন্ত্রক দেবেন না। এবার যদি মুসলমান ভাইরা দাবি করে ক্ষমতায় আসলে তৃণমূলকে আমাদের থেকে একজন উপমুখ্যমন্ত্রী করতে হবে, আপনি ভোট নেবেন মুসলমানদের, আর ভোট মিটে গেলে কাঁচকলা দেখাবেন, শুধু বিজেপির জুজু দেখাবেন, আর ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেবেন, আর শাহজাহান, কাইজার, মুদাস্সার, জাহাঙ্গীরকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেবেন, এটাতে সংখ্যালঘুর উন্নয়ন হয়ে গেল? আচ্ছা, মুসলমান সমাজের মধ্যে যে ফেসগুলো পরিচিত, আলোকপ্রাপ্ত বলি, যেমন নজরুল ইসলাম, যেমন ওই মিরাতুন নাহার, কখনো দেখেছেন এই সরকারের সঙ্গে সমর্থন করছেন? করবেন না। এই সরকারের সমর্থক হচ্ছে ওই শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের মতো স্ট্রংম্যান, আর ধর্মভীরু সংখ্যালঘু ভাই বোনেদের তৃণমূলের বাক্সে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন ইমাম মুয়াজ্জিমরা, কারণ তারা বেনিফিশিয়ারি, ওই স্ট্রংম্যানরা বেনিফিশিয়ারি। কিন্তু বাংলার বাঙালি মুসলমান একদম আমাদের মতো
সারা বাংলায় ছড়িয়ে আছে, তাদের জীবনের কতটা মান উন্নয়ন হয়েছে। আমি বলছি না, ওই কমিটির রিপোর্টগুলো দেখুন না, প্রতিটি ট্রাস্টেরও রিপোর্ট আছে। আপনার এত প্রিয় ডক্টর অমর্ত্য সেন, তার সংস্থা রিপোর্ট কি বলছে সংখ্যালঘুদের উন্নতিতে দিদিমণির সরকার 15 বছরে কতটা সাফল্য পেয়েছে। এখন সংখ্যালঘুরা যদি একজন উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করে, দিদিমণি মানবেন? বিহারেও মুসলমানরা বলেছিল মহাগঠবন্ধনের, আপনারা আমাদের ভোট নেবেন, বিজেপির জুজু দেখাবেন, আর উপমুখ্যমন্ত্রী করবেন ক্ষমতায় আসলে মাল্লা সম্প্রদায়ের মুকেশ সাহানিকে, যার ভোট শতাংশ 2.5%, ভোটের পার্সেন্টেজ, আর আমরা 17 থেকে 18%, আমাদের ভোটটা টেকেন ফর গ্রান্টেড। এবার তারা বুঝিয়ে দিয়েছে যে তারাও টেকেন ফর গ্রান্টেড নয়। বিজেপির জুজু দেখালে বারে বারে হবে না, বারে বারে চিড়ে ভিজবে না। বাংলাতেও ধর্মীয় সংখ্যালঘুদের এটা বুঝতে হবে যে কোথাও কোনো দাঙ্গা হয়নি, হবেও না। আপনারা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হবেন, নাকি যারা রাজ্যপাট চালাচ্ছেন আপনাদের সমর্থনে, তারা আপনাদের আবার টুপি দেওয়ার চেষ্টা করবে, সেই টুপিটা আবার পরবেন। চয়েস ইজ ইয়ার্স। অনেক দিন হয়েছে আপনাদের ভুল বোঝানো হচ্ছে। অতীতে জামা মসজিদের ইমামের কাছে সবকটা তথাকথিত সেকুলার রাজনৈতিক দল ভোটের আগে তার ফতোয়ার জন্য যেত। মুসলমানরাই পরে বুঝতে পেরেছে যে ওইসব ফতোয়ায় কান দিলে তাদের মুশকিল। তারা বাস্তব পরিস্থিতি দেখে আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছে। বিজেপি সম্পর্কে আপনাদের হয়তো ভয় আছে, সেটা নিয়ে আমি ঢুকছি না, কিন্তু বিজেপির একমাত্র বিকল্প তৃণমূল, এটা আপনারা কি করে ভাবলেন? বামপন্থী কংগ্রেস তারাও তো আছে। অন্তত রাজনৈতিকভাবে মতাদর্শগতভাবে বিজেপির ইডিওলজির মোকাবিলা তারা অনেক ভালোভাবে করতে পারেন তৃণমূলের থেকে। তৃণমূলের কোনো ইডিওলজি নেই, দে আর প্লেইং ফুটবল উইথ দ্য ইডিওলজি। যখন যে পাত্রে তৃণমূলকে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে। তাহলে মুসলমানদের এবার কিন্তু ভাবার সময় এসেছে যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিভাবে প্রয়োগ করবেন। ওই 100টার মধ্যে 91টা দেবেন, নাকি বিজেপি বিরোধী রাজনৈতিক অবস্থান যাদের অনেক বেশি মতাদর্শগত তাদেরকে একটা সুযোগ দেবেন? এই চয়েসটা আপনাদের। হুমায়ুন কবির তো বলেইছেন এনাফ ইজ এনাফ, 22শে ডিসেম্বর তিনি কিছু একটা করবেন এবং তৃণমূলকে মুর্শিদাবাদে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবেন। 6ই ডিসেম্বর বাবরির ধ্বংসের দিন তৃণমূল সংহতি পালন করবে গান্ধী মূর্তি। বাংলাদেশে হুমায়ুন নাকি যাবেন না, সেখানে তিনি মুর্শিদাবাদে ট্রাস্ট করে একটা বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা করেছেন, তার ভিত্তিপ্রস্তর টস্তর স্থাপন করবেন। সে অনুযায়ী করুন যা। কিন্তু হুমায়ুন যদি দল গঠন করে অন্যান্যদের সঙ্গে সমঝোতা করে ভোটের ময়দানে নামে, তৃণমূল বিষয়টাকে হালকা করে দেখলে ভুল করবে। একে তো কত যে নেতা মুর্শিদাবাদে তৃণমূলের তার কোনো ইয়ত্তা নেই। একই অবস্থা মালদা, একই অবস্থা দিনাজপুরে। সংখ্যালঘুদের ভাবতে হবে। আপনারা দুহাত উজাড় করে তৃণমূলকে ভোট দিলেন, পেলেন কি? মন্ত্রিসভায় আপনাদের কি রিপ্রেজেন্টেশন? কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে সংখ্যালঘু মুখ আছে? এক্সেপ্ট ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে বাংলার মুসলমান নাকি তাদের নেতা বলে মানেন? ফিরহাদ হাকিম দক্ষিণ কলকাতায় দিদিমণির বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে থাকেন, সেটাই তার এই শাসালো মন্ত্রক এবং মেয়রের চেয়ার পাওয়ার পিছনে কারণ। তাহলে আপনারাও দাবি কেন তুলবেন না যে আমাদেরও মন্ত্রিসভায় প্রাপ্য প্রতিনিধিত্ব চাই, যেটা বিহারের মুসলমানরা তুলেছিল, কংগ্রেস আর আরজেডি রাজি হয়নি। মুসলমান ভাইরা বুঝিয়ে দিয়েছে যে আমরা টেকেন ফর গ্রান্টেড নই।
রাজমহল পাড়ের ওপারে যা হলো এপারেও তাই হতে পারে। কেউ টেকেন ফর গ্রান্টেড নয় দিদিমণি। যারা লক্ষ্মীর ভান্ডার পান তারাও কি টেকেন ফর গ্রান্টেড? অন্যান্য সরকারি সুযোগ সুবিধা যারা পান তারাও কি টেকেন ফর গ্রান্টেড? কেউ টেকেন ফর গ্রান্টেড নয়। ভোটাররা কারুর কেনা গোলাম নয়, এটা সব রাজনৈতিক দলের বোঝা উচিত। আর এবারের নির্বাচনে যদি কমিশন ঠিকঠাক এসআইআর করে নির্বাচনের আগে নির্বাচনের দিন গণনা ওই 2011-র মতো যদি বন্দোবস্ত করতে পারে, তুল্যমূল্য লড়াই হবে। শাসকের তো বলার কিছু নেই। দেখেছেন একবারও বাংলা ভাষা আক্রান্ত বলছে, আর বাঙালি আক্রান্ত বলছে না, কেউ নিচ্ছে না ন্যারেটিভ। এসআইআর এর সঙ্গে এনআরসি কে যুক্ত করার প্রাণপণ চেষ্টা করছে, সেটাও নেবে না। এসআইআর পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন। আর এই যে সাইলেন্ট মেজরিটি, এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছে। দিদিমণি বুঝছেন কিনা জানি না, তবে আইপ্যাক যে রিপোর্টটা দিয়েছে দিদিমণিকে, সেটাতে ওই বিপদ ঘন্টি তারা বাজিয়েছে। তা দিদিমণি তো কারুর কথা শোনেন না, তার কিছু স্তাবক তাকে ঘিরে রাখে। তারা যা বলেন দিদিমণি মনে করেন সেটাই সত্যি। তারা বলছেন কোনো ব্যাপার না, আইপ্যাক ভুল বলছে। তারা এটাও বলেছিল বিহারে মহাগঠবন্ধন ক্লিন সুইপ করবে। যখন এনডিএ ক্লিন সুইপ করলো তখন তারা আর প্রকাশ্যে আসছে না। রাজমহল পাহাড়ের ওপারে সংখ্যালঘুরা সচেতনতার পরিচয় দিয়েছেন। পশ্চিমবঙ্গে তারা কি দিতে পারবেন? এটাই কিন্তু $1 মিলিয়ন কোশ্চেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.